সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। ঘড়িতে রাত 9:18। ঈশান ভিলায় একটা রমরমা ভাব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। টুকিটাকি মানুষকে বলেছে আকদ উপলক্ষে। জেসমিন বেগমেরও বলেছিলেন আসতে, কিন্তু ওনারা কেউই নাকি আসতে পারবেন না। তার উপর জেরিন আর শিহাব বর্তমানে রয়েছে কানাডায়। হঠাৎ করেই ওদের এত দূর চলে যাওয়ার সিদ্ধান্ত কেউই বুঝতে পারেনি, কিন্তু ছেলেমেয়েদের জোরে আর না করতে পারেনি জেসমিন বেগম। তার উপর কিছুদিন আগে আনায়া, জেরিন আর শিহাবের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ছেলেমেয়েগুলো ভয়ে কেমন চুপসে ছিল কয়েকদিন। এরপরই হঠাৎ এই সিদ্ধান্ত। জেসমিন বেগম খুব কান্নাকাটি করেছিলেন ওদের আটকাতে, কিন্তু ওরা বারণ শোনেনি। অবশ্য শুনবেই কী করে, কিছু কি আর তাদের ইচ্ছেই হচ্ছিল? ওরা চলে যাওয়ার পর ভদ্রমহিলা আর তার স্বামী থাকে একা বাড়িতে। শিহাবের বাবা আবার অনেক ব্যস্ত, আসার সময় একেবারেই নেই। তার স্বামীকে একা রেখে ভদ্রমহিলা কীভাবে আসেন? তাই আর আসেনি, নিষেধ করে দিয়েছে। নিলয় বাড়ি আসলো তখন ঘড়ির কাঁটা 9:30 পেরিয়ে। সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমের দিকে অগ্রসর হলো নিলয়। হিয়া দেখলো নিলয়কে রুমের দিকে যেতে। তার 2 হাতে মেহেদি দেওয়া। মিশুই দিয়ে দিল। মেয়েটার খুব কষ্ট হয়েছে সকলকে দিয়ে দিতে, তবে তার মনে হয় এই চেয়েও বেশি কষ্ট পেয়েছে যখন জানতে পেরেছে সে তার অতি প্রিয় নিলয় স্যারের কাজিন প্লাস ওয়াইফ। মিশু আশ্চর্য হয়েই মিনিট 10 কাটিয়ে দিয়েছিল হিয়ার দিকে তাকিয়ে। তারপর আস্তে আস্তে ঠিক হলো মেয়েটার হাবভাব। তবে তাকে কথা শোনাতে আর চোখ পাকাতে ভোলেনি। এত সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সেও নিলয়ের পিছু পিছু আসলো। গুরুত্বপূর্ণ সংবাদটা এখনই দেওয়া যাক, নয়তো বিয়ের ঝামেলায় 2-1 দিন সময় নাও পেতে পারে। আর এই লোক যেই মহাব্যস্ত মানব, সারাদিন কোথায় থাকে কী করে আল্লাহ মালুম। নিলয় রুমের দরজা খুলে ভেতরে পা দেওয়ার আগে তার মোবাইলে কল আসলো। রকিবের ফোন। সে ভিতরে না গিয়ে দরজা থেকেই ফোন কানে চাপলো। ভাই, আসলাম খন্দকাররা আমাদের কয়েকটা ছেলেকে নিয়ে আটকে রেখেছে, মৃত্যুর হুমকি দিচ্ছে। আপনি আসলে ভালো হতো। দাঁতে দাঁত চাপলো নিলয়। কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি আসছি, জানোয়ারগুলোর এক একটাকে দেখে ছাড়বো আজ। কল কেটে মোবাইল পকেটে পড়ে পিছু ঘুরে আবারও বাইরের উদ্দেশ্যে রওনা দিতে চাইল নিলয়, কিন্তু বাদ সাধল হিয়া। কোথায় যাচ্ছেন আপনি? কয়েকদিন আগে কি হয়েছিল ভুলে গিয়েছেন? কোথাও যাবেন না আপনি। নিলয়ের সামনে মেহেদি দেওয়া 2 হাত ছড়িয়ে রেখেছে হিয়া নিলয়কে আটকানোর উদ্দেশ্যে। ফোনে বলা শেষের কথাটা সে শুনেছে। সে আজ কিছুতেই নিলয়কে যেতে দিবে না। আগের রক্তাক্ত অবস্থায় দ্বিতীয়বার নিলয়কে সে দেখতে চায় না। পথ ছাড়, কাজ আছে আমার, বের হতে হবে। না, আমি যেতে দিব না আপনাকে। আবার গিয়ে মারামারি করবেন, আপনি আবার আঘাত পাবেন। আমি কিছুতেই যেতে দিব না। বাচ্চামো করো না হিয়া, কিচ্ছু হবে না। এক কথা বারবার বলিয়ে রাগ উঠাস না আমার, সর। হিয়াকে সরিয়ে নিলয় হাঁটা দিল সামনের দিকে। হিয়াও পিছু পিছু ছুটল। সে আজ কিছুতেই যেতে দিবে না। তার কান্না করার উপক্রম। হিয়া ছোট ছোট পায়ে এগোতে এগোতে নিলয় সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে গিয়েছে ইতোমধ্যে। হিয়াও 2-1 সিঁড়ি পেরিয়ে মেহেদি দেওয়া হাতে নিলয়ের হাতের কবজি টেনে ধরল। আপনি কথা শুনছেন না কেন আমার? না গেলে কি হয় শুনি? নিলয় তাকালো মেহেদি লেপটে যাওয়া তার হাতের দিকে। তারপর চোখ তুলে তাকালো হিয়ার মুখশ্রীতে। হিয়ার দিকে চেয়েই হাত ছোটালো ওর থেকে। আর একবার আটকেছিস তো মার খাবি তুই আমার কাছে। চোখে মুখে ভয়াবহ রাগ তার। আচ্ছা, আটকাবো না, আপনি যেন না প্লিজ। নিলয় শুনল না হিয়ার কথা। সে পিছু ঘুরে আবারও সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছিল। হিয়াও আবারও নিলয়কে আটকাতে ওর বাহু ধরতে যাচ্ছিল, কিন্তু নিলয়ের লাগ না পেয়ে উপর হয়ে পড়ল সিঁড়িতে। সাথে সাথে হিয়ার চিৎকারে ভারী নিস্তব্ধ হলো গম গম করা 2তলা ডুপ্লেক্স বাড়িটা। সামনে থাকা নিলয়ের কান তব্ধ লেগে যাওয়ার মতো। ঝড়ের বেগে সে পিছু ঘুরল, দেখলো উপর হয়ে পড়ে আছে হিয়া। সেকেন্ডও ব্যয় করলো না, দৌড়ে সিঁড়ি বেয়ে হিয়াকে পাঁজা কোলে তুলে নিল। আমার বাচ্চা, আমার বেবিটা, ও বাঁচবে না আল্লাহ। নাক বেয়ে রক্ত পড়ছে হিয়ার, নাকেও আঘাত লেগেছে। হিয়াকে নিয়ে রুমের দিকে ছুটছে নিলয়। তার পিছু পিছু সকলে দৌড়াচ্ছে। সকলের চোখে মুখে আতঙ্ক, শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। কি বলছে হিয়া? হিয়াকে খাটে বসালো নিলয়। ওর মুখশ্রী 2 হাতের আঁচলায় ভরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে পাখি? আমার ডক্টরের কাছে নিয়ে যান। এইখানে কেন আনলেন? আমার বাচ্চাটা বোধহয় বাঁচবে না। কান্না করতে করতে বলল হিয়া। কারো তোয়াক্কা না করে সে নিজেই নিলয়কে ঠেলে উঠে দাঁড়ালো পেট চেপে। আল্লাহ, হিয়া ব্লিডিং হচ্ছে। চেঁচিয়ে উঠল মিশু। দৌড়ে এসে ধরল হিয়াকে। মিশুর সাথে আল্লাহ বলে চিৎকার করে উঠল।
সকলের হাতে হাতে পায়ে পা লেগে যাওয়ার অবস্থা। কান্না করা শুরু করে দিল তারা। কী হয়ে গেল এসব? নিলয় দেখল তার সামনে বিছানো বেডশিটটা রক্তে রঞ্জিত খানিকটা। তার মস্তিষ্কে এঁটে গেল সব। অঘোষিত সংবাদে এই প্রথম তার পুরো শরীর অসাড় লাগছে। মনে হচ্ছে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। হাত কাঁপছে, পাগুলো কেমন ঝড়ো পদার্থ মনে হচ্ছে। তাও সে ঠেলে নিজেকে উঠালো। হিয়াকে আবারও পাঁচা কোলে করে দৌড়ে রুম থেকে বের হলো হসপিটালের উদ্দেশ্যে। হিয়া ততক্ষণে অর্ধজ্ঞান প্রায় নিভু নিভু হয়ে বলছে, আল্লাহ, আমার বাচ্চাটা কিছু হতে দিও না, ওকে ভালো রেখো, আমার বাচ্চা। হিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। নিলয়ের ফ্রেন্ড তাজরিনও চলে এসেছে ইতোমধ্যে। আসিফও হাজির। সাথে সাথেই তার মাথা কাজ করছে না। কিভাবে এসব হলো? কখন হলো? চেক আপ করানো হচ্ছে হিয়ার। তাজরিন আর মিশু আছে ভিতরে। হসপিটালের করিডোরে অবস্থিত বেঞ্চিতে সকলে বসে আছে আর আল্লাহর কাছে দোয়া করছে। নিলয় দাঁড়িয়ে পাথর বনে। তার শার্টে হিয়ার মেয়েলি রক্তের দাগ। তার সন্তানের চিহ্ন এটা। মাথায় রাগ চড়ে থাকা রাগী জেদি নিলয়ের এবার বুকে প্রচণ্ড রকম রক্তক্ষরণ হচ্ছে। কাউকে বোঝানোর মতো না, কাউকে দেখানোর মতো না। চোখ মুখের অবস্থা ভয়াবহ। আসিফ আসলো ওর কাছে। এই নিয়ে কয়েকবারই এসেছে, কিন্তু কথা বলাতে পারছে না ওকে। তার মন হিয়ার জন্য যতটা দুশ্চিন্তাগ্রস্ত তার থেকেও বেশি নিলয়ের জন্য। কারণ সকলের অগোচরে থাকা সত্যটা সে জানে। সে জানে এই নিলয় কতবার কত রকমভাবে ভাঙে। এই ছেলেটার ভাগ্য এত খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে তার এটাই মনে হচ্ছে। তার বন্ধু নিলয় হতভাগা, খুব হতভাগা। তা না হলে নিজের জীবনের সবচেয়ে খুশির সংবাদটা এভাবে কেন পাবে? কেন পাওয়া খুশির আনন্দে বিমোহিত না হতেই বিয়োগে পাথর বনে যাবে সে? তোর কোনো দোষ নেই এইদিকে। তুই প্লিজ এরম করিস না, একটু স্বাভাবিক হ প্লিজ ভাই, একটু কথা বল। নিলয় নিশ্চুপ। কোনো সারা শব্দ নেই ওর। তাজরিন বেরিয়ে আসলো সামনের কেবিন থেকে। সর্বপ্রথম আসিফ তার নিলয়ের দিকেই তাকালো। চোখের ইশারায় আসিফকে জিজ্ঞেস করলো বলবে কি না। আসিফও চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। পাশে থাকা সবাই তাজরিনকে দেখে একদিকেই এগিয়ে আসলো। তাজরিন সময় নিয়ে বলা শুরু করলো, টুইন বেবি ছিল, মিসক্যারেজ হয়েছে, তবে আল্লাহর রহমত রয়েছে বিধায় একজন এখনো উপস্থিত মাতৃগর্ভে। কিছুটা দম নিয়ে আবারও বলল, শি ইজ টুই, ওর একদম বেড রেস্টে থাকতে হবে। নিলয়, কি বলেছি বুঝতে পেরেছিস? নিলয় নিশ্চুপ থেকে তাজরিনের দিকে তাকালো। চোখগুলো কেমন রক্তবর্ণ, সম্পূর্ণ মুখে কেমন লাল হয়ে আছে। নিলয়ের নাক শিরশির করছে। সে এক হাতে অনবরত নাক ঘষে তাজরিনকে শুধালো। ও ও ভালো আছে? দেখা করা যাবে? পাশে থাকা আসিফ বাদ সাধল। এখন দেখা করতে হবে না, তুই চলে আয় আমার সাথে, আমি কেবিনে। আসিফ টানল নিলয়কে, কিন্তু এক চুলও নড়াতে পারল না। নিলয় এক দৃষ্টিতে তাকিয়েই তাজরিনের দিকে, প্রশ্নের জবাবের আশায়। তাজরিন হকচকিয়ে ওপর নিচ মাথা দুলালো। নিলয় আর অপেক্ষা করলো না। সকলকে উপেক্ষা করে কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে গেল। শিরিন হক আরেকটু এগিয়ে তাজরিনের কাছে গেলেন। ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কত মাস চলছে আমার মেয়েটার? আর একটা বাচ্চা আছে যে, ওর কোনো রিস্ক নেই তো? 13 সপ্তাহ চলছে আন্টি, মানে 3 মান্থস ওভার। আর যে বেবিটা এখন আছে ওর আপাতত কোনো লাইফ রিস্ক নেই, ইনশাল্লাহ সুস্থ থাকবে। তবে হিয়া খুব উইক, হিমোগ্লোবিন, ওজন সব কম ওর। ওকে প্রপার চার্ট মেনটেন করে চলতে হবে পুরো প্রেগনেন্সিতে। শিরিন হক যেন আরও ভেঙে গেলেন। মেয়েটা 3 মাসের অন্তঃসত্ত্বা, আর সে বলতেই পারলো না। চোখের সামনে তো খাবার নিয়ে কত নান তাল বাহানা করতো। কেন মাথায় আসলো না তার দাদু ভাই তো আসতে পারে, তাই হয়তো এমন করছে। মেয়েটা না হয় ছোট, তিনিও কি ছোট? তিনি এগিয়ে গেলেন হিয়ার মা সুমিতা বেগমের কাছে। 2 হাত ধরে বললেন, ভাবি, আমি আমার মেয়েটার খেয়াল রাখতে পারলাম না। মেয়েটার কত কষ্ট পাচ্ছে। কান্নায় ভেঙে পড়ল দুজনেই একসাথে। সুমিতা বেগম পারছে না মেয়ের জন্য চিৎকার করে কান্না করতে। একমাত্র মেয়ের এমন বিধ্বস্ত অবস্থা যে তার চোখে সইছে না। হাতে ক্যানোলা ফিট করা, স্যালাইন চলছে। হিয়া বসে আছে 2 হাঁটু 2 হাত দ্বারা পিছিয়ে। চোখে মুখের অবস্থা ভয়াবহ, সাংঘাতিক। নাকের উপরে ছোট একটা 1 টাইম ব্যান্ডেজ লাগানো। দরজা খোলার শব্দেও হিয়া সেদিকে তাকায়নি। তার মস্তিষ্ক এখন অসাড়।
কোনো কিছু সহজে কাজ করছে না। যে সংবাদ সকালে পেয়েছে তা যদি রাতেই চলে যায়, এরকম তো হওয়ারই কথা। আর সে তো মায়ের সাথে কোনো তুলনা হয়? সন্তান বিয়োগের কষ্ট কি মা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে? শরীর একদম নিস্তেজ হয়ে আছে তার। কেমন থম মেরে রয়েছে মেয়েটা। নিলয় এসে বেডের পাশে রাখা টুলটাই বসলো। কয়েক পল তাকিয়ে রইল হিয়ার বিধ্বস্ত মুখটার দিকে। চোখের পলক পড়ছে না নিলয়। খানিক পর হিয়ার হাঁটু আঁকড়ে ধরা হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিল। একটা গাঢ় চুম্বন করলো হাতে। হিয়ার কোনো প্রতিক্রিয়া নেই, সে এখনও অন্যদিকে তাকিয়ে এক দৃষ্টিতে। তুই তো জানতিস, আমি কেন জানালি না? হিয়া এখনও নিশ্চুপ। একটু সময় গড়ালো। নিলয় হিয়ার হাতে একটু চাপ প্রয়োগ করলো। বল, কেন জানালি না আমাকে? তুই জানতি তো, তাই না? হিয়ার মস্তিষ্ক হঠাৎই জ্বলে উঠল। টান দিয়ে হাত নিয়ে আসলো নিলয়ের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, জানতাম আমি। আজই জেনেছি। গিয়েছিলাম না জানা থেকে আপনাকে। শুনেছেন আপনি আমার কথা? সময় দিয়েছিলেন আপনি আমায়। আমি কি 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 আপনি? আপনার জন্যই আজ এই অবস্থা। সবসময় নিজের মর্জি মতো চলেন আপনি। নিজের রাগ জেদ এগুলোকেই প্রাধান্য দেন সবসময়। আপনাকে আমি দেখতে চাই না, চান আপনি এখান থেকে। হিয়ার চিৎকার চেঁচামেচিতে আসিফ, তাজরিয়া, শিরিন হক, সুমিতা বেগম দৌড়ে কেবিনে আসলেন। হিয়াকে আটকানোর চেষ্টা করা শুরু করলেন। এতে ক্ষতি হতে পারে এটা সেটা বোঝাতে চাইল তাজরিন তাকে। কিন্তু না, হিয়া আজ অবুঝ, বড়ই অবুঝ। তার পরিস্থিতিতে সবাই বোধহয় এরকমই করতো। ছাড়ুন আপনারা আমায়। এই লোকটাকে এখান থেকে যেতে বলেন। আমি দেখতে চাই না ওনাকে। ওনার জন্যই আজ এই অবস্থা। ওনার জন্যই আজ আমার সন্তানটা চলে গেল। চেঁচামেচি করে কান্না করছে আর এইসব বলছে হিয়া। তাকে থামানো যাচ্ছে না। অবস্থা বেগতিক দেখে তাজরিন আসিফ এসে নিলয়কে বুঝিয়ে সুঝিয়ে বাইরে যেতে বলল। তা না হলে হিয়ার আর বেবি দুজনেরই ক্ষতি হতে পারে। নিলয় চুপ থেকে কেবিন থেকে বেরিয়ে যেতে নিল, কিন্তু হিয়ার চেঁচানো বাক্যে পা জোড়া আটকে গেল জায়গায় স্থির হয়ে। আমি আর থাকবো না এদিকে। ফুপিয়ে ওনাকে বলো ডিভোর্স দিয়ে দিতে আমায়। ওনার মতো মানুষ আমার জীবনে দরকার নেই। উনি আমায় আর আমার সন্তানকে বাঁচতে দিবে না। আমি চলে যাব, এখান থেকে চলে যাব আমি অনেক দূরে। নিলয় ঝড়ের গতিতে এসে হিয়ার চুল খামচে ধরে গলা চেপে ধরল। কি বললি? আবার বল, কোথায় যাবি তুই? আমি বলেছিলাম আমার পিছু পিছু আসতে, বারণ করে নিয়ে যেতে। কেন গেলি আমার পিছু পিছু সিঁড়িতে? আবার তুই সবসময় কেন হোস, বল আমায়। নিলয় মস্তিষ্ক ক্ষিপ্ত হয়ে আছে হিয়ার কথায়। সে ভালো মন্দ কিছুই অনুভব করতে পারছে না। সকলে যেন ভয়ে আতঙ্কে থুতমু দিয়ে গেল। আসিফ, তাজরিন এসে জোর করেও ছোটাতে পারছে না ওকে। অনেক চেষ্টায় সর্বশেষে সফল হলো। তাছাড়া ছাড়া পেয়ে হিয়া গলা চেপে কাশা শুরু করলো। তবু কাঁচতেই বললেন, আমি আর কিছুতেই থাকবো না আপনার সাথে। আজকেই আমি ডিভোর্স ফাইল করব। আপনি আপনি একটা অসুস্থ বদ্ধ পাগল, আপনি উন্মাদ। নিলয় আবারও গিয়ে হিয়াকে চেপে ধরতে চাইল, কিন্তু তার আগে ওর গালে সপাটে চড় পড়ল। উফ, একই কাজ আবার দ্বিতীয়বার, সেই হিয়ার জন্য। সকলেই বাক্রুদ্ধ, যেন মূর্তি বনে গেছে সবাই। নিলয় তো সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কোনো নড়াচড়া নেই, একদম নিস্তব্ধতা নেমে এলো পুরো কেবিন জুড়ে। হিয়া বুঝি এবার শান্ত হলো। তুমি কি মানুষ? মেয়েটার এই অবস্থায়ও ওর গায়ে হাত তুলছো? ও না হয় একটা ট্রমাতে আছে, তাই বলে তুমিও এমন করবে? ওদের বাঁচতে দিবে না। একজনকে খুইয়ে শান্তি হয়নি এখনো। শিরিন হকের কথায় পুরো কেবিন জুড়ে যেন আরও নিস্তব্ধতা নেমে এলো। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। আসিফ অনেক কষ্টে কদম ফেলে নিলয়ের কাছে এগিয়ে এলো। তার গলা কাঁপছে, হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে পিছন থেকে নিলয়ের কাঁধটা ধরলো। কিছু বলতে চাইলো, কিন্তু তার আগে নিলয় ঘুরে ওর দিকে তাকালো। ডান হাতটা বেডে থাকা হিয়ার দিকে ইশারা করে বলল, ওকে বল, আমার মৃত্যুর আগে ওর কোনো নিস্তার নেই। ও যদি ছাড়া পেতে চায় তাহলে যেন আমার মৃত্যুর জন্য দোয়া করে। হাতটা নামালো নিলয়। ইতিমধ্যে তার কান নাক দিয়ে গরম লোহিত রক্ত বের হতে শুরু করেছে। ডান হাত নাকের গড়িয়ে পড়া রক্তগুলো মুছল। আবারও বলল, আমার পেছনে দাঁড়িয়ে থাকা উনি আমায় এ জীবনে বোঝেনি। আমার মৃত্যুর আগ পর্যন্ত হয়তো বুঝবে না। ওনাকেও বলবি যেন একই দোয়া করে। তা না হলে ওনার ভাতিজির কোনো নিস্তার নেই আমার থেকে। আমার কাছে মৃত্যু ছাড়া কোনো অপশন নেই ওকে ছাড়ার। অনবরত পলক ঝাপটাচ্ছে নিলয়। তার দৃষ্টি ঘোলা হয়ে আসছে। হাতের উল্টো পিঠে বারবার নাক ঘষছে। আসিফ তো প্রায় কান্নাই করে দিল। প্লিজ ভাই, এগুলো বলিস না। সব ঠিক হয়ে যাবে।
তুই তুই আমার সাথে চল, ট্রিটমেন্টের প্রয়োজন তোর, সেন্সলেস হয়ে যাবি তো এক্ষুনি। হুম, দরকার নেই, আসছি আমি। এদের বল বেশি বেশি করে দোয়া করতে। কাঁপা কাঁপা পায়ে নিলয় কেবিন থেকে বের হলো। আসিফ শত বলেও আটকাতে পারল না। শিরিন হক বুঝে জীবনের প্রথম ভুলটা আবারও করে ফেললেন। এবার বুঝে তিনি সত্যি সন্তানহারা হয়ে যাবেন। হিয়ার চিৎকার চেঁচামেচি সে কখনই থেমে গেছে। সে পাথর বনে বসে আছে শুধু। সে তার নিলয় ভাইয়ের মৃত্যু কখনো চাইতে পারে? তাকে কেন বললো এটা? সে কী সব বলে ফেললো এগুলো? ওনার কি হয়েছে? কোথায় গেলেন উনি? এ অবস্থায় কোথায় গেল? হাতের ক্যানোলা খুলে দৌড়ে বের হলো হিয়া। ফিনকি দিয়ে রক্ত পড়ছে। করিডোরে গিয়ে পা দুটি থমকে গেল। চিৎকার করে উঠল হিয়া। আসিফ, তাজরিন সহ কিছু মানুষ ধরাধরি করে স্ট্রেচারে ওঠাচ্ছে নিলয়কে। হিয়ার পিছু পিছু আসা সকলেও দেখল নিলয়ের এই অবস্থা। শিরিন হক সাথে সাথেই কান্না শুরু করে দিলেন। তাজরিন হিয়াকে দেখে দৌড়ে আবারও হিয়ার কাছে আসলো। এতটা স্ট্রেসে মেয়েটার শেষ সম্বলটাকেও না হারিয়ে ফেলে। এহসান পরিবারে শোকের মাতম বয়ে যাচ্ছে। বাইপোলার ডিসঅর্ডার, মেজাজের চরম উত্থান পতন, অতিরিক্ত উচ্ছ্বাস বা খুবই নিম্ন মেজাজ, ঘুমের অভ্যাসের পরিবর্তন, অতিরিক্ত খরচা ইত্যাদি। সিজোফ্রেনিয়া এটি একটি গুরুতর মানসিক ব্যাধি, যেখানে রোগীর চিন্তা ও অনুভূতিতে অস্বাভাবিকতা দেখা যায় এবং বাস্তবতাকে উপলব্ধি করতে সমস্যা হয়। মানুষ হিসাবে যে কেউ এই ধরনের মানসিক রোগে ভুগতে পারে, বিশেষ করে যাদের ছোটোবেলায় নিঃসঙ্গতায় আবার অনেকটা ট্রমায় কাটে। এই ধরনের রোগীরা নিজেকে সহ অন্য কেউ আঘাত করতে 2 মিনিট ভাবে না। তাদের কাছে সবই তখন জুৎসই মনে হয়। আর এদেরকে বলা হয় সাইকাটিক। যারা এই সমস্যায় ভোগে তাদের অতি শীঘ্রই মানসিক রোগ নিরাময় চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের অনিচ্ছা সত্ত্বেও হতেই হয়, যদি পরিবার ফ্রেন্ড সার্কেলে ডেভোটিং আর কেয়ারিং হয়। যেমনটা আমাদের নীলয়ের ফ্রেন্ড সার্কেলেও তার পরিবার হৃদয়ের ছুরিঘাত করার মতো হলেও সত্য। এহসান বাড়ির একমাত্র উত্তরসূরি নিলয় এহসান একজন মানসিক রোগী, যে সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার দুটোতেই আক্রান্ত। তবে মা বাবা থেকে দূরে থাকা দরুন নিঃসঙ্গতায় সময় কাটানো ছেলেটা কখনো একরোখা বদমেজাজি রাগী হতে হতে এই রোগে আক্রান্ত হয়েছে তা সকলেরই অজানা। আস্তে আস্তেই পরিবার পরিজন থেকে বিমুখতা নিলয়ের বেড়ে গিয়েছিল। ক্যাম্পাসে হুটহাট রেগে যাওয়া, রেগে গিয়ে এর ওর মাথা ফাটিয়ে দেওয়া, আবার কারণে অকারণে নিজেকে শাস্তি দেওয়া, নেওয়া, খাওয়া বন্ধ করে দেওয়া, সব কিছুই কেমন যেন অস্বাভাবিক লাগতে লাগলো আসিফের কাছে। সে নিলয়কে এই বিষয়ে অবগত করলে নিলয় একদমই মানতে চাইল না। তারপর আসিফ জোর করেই নিয়ে গিয়েছিল বাংলাদেশের এক বিশেষজ্ঞ মনোরোগ বিষয় ডক্টরের কাছে। তিনি নানান চিকিৎসার আওতায় থাকতে বললে নিলয় তাতে নাখোশ করে দিয়েছিল। কোনো চিকিৎসাই নেয়নি। এতে দিন দিন ওর পাগলামও বাড়তে লাগলো। তারপর আসলো সেই দিন যেদিন সকলে গ্রামে গেল। সে 8 বছর আগেকার ঘটনা। সেদিন হিয়ার হাতে থাকা শিহাবের ছোঁয়ার ওপর নিলয়ে হেক্সিসল ঢেলে দেওয়ার পর হিয়ার চিৎকারে যখন চারিপাশ ভারী হলো, সেদিনই নিলয় উপলব্ধি করলো তার দ্বারা তার ছোটো পাখি কষ্ট পেয়েছে। তারপর আবারও সেই অ্যাক্সিডেন্ট, মা বাবার শর্ত, কান্নাকাটি, আহাজারি সব মিলিয়ে নিলয় চলে গিয়েছিল আমেরিকায় একজন সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ এমিলিও ফার্গুসনের কাছে। তার সাথে ছিল আসিফ। চিকিৎসার পাশাপাশি ডক্টরি পড়াটাও অনেক চেষ্টায় ধরে রাখতে পেরেছিল নিলয়। তারপর হিয়া থেকে দীর্ঘদিনের সেই বিচ্ছেদ, একসময় দেশে চলে আসা, তার মায়ের দেওয়া শর্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হিয়া থেকে দূরে থাকা, সব মিলিয়ে আবারও সেই নিঃসঙ্গতা, মানসিক অসুস্থতায় ভুগতে থাকলো। বর্তমান তারই প্রতিচ্ছবি। নিলয়কে হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়েছে। অতিরিক্ত চাপ, মানসিক উত্তেজনায় প্যানিক অ্যাটাক হয়েছে ওর, যার ফলে রক্তপাত, এরপর সেন্সলেস। এই ধরনের রোগগুলো খুব ভয়ঙ্কর। কার্ডিয়াক অ্যারেস্টেরও আশঙ্কা থাকে। অল্পতেই প্রাণনাশকারী হয়ে যায় এগুলো। নতুন ভোরের সূচনা। তবে আজকের ভোর ভিন্ন, কারণ আজ এহসান ভিলা সকলে সূর্যোদয় ঘটেছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হসপিটালের মধ্যে। পাশাপাশি দুটো কেবিনে হিয়া আর নিলয়। ইঞ্জেকশনের প্রভাবে ঘুমাচ্ছে হিয়া, তবে নিলয় জ্ঞানহীন। কখন জ্ঞান ফিরতে পারে অনিশ্চিত সকলে। হিয়ার ঘুম ভাঙল দুপুরে। ঘুম থেকে উঠে এসে নিলয়ের কেবিনে ছুট লাগালো। নিলয়ের এখনও জ্ঞান ফেরেনি। নিস্তেজ নিলয়কে দেখে হিয়ার কলিজা মুচড়ে উঠল। থুতনি সহ ঠোঁট দুটো তিরতির করে কেঁপে উঠল। সে গিয়ে বসলো নিলয়ের বেডের পাশে টুলে। নিলয়ের বাম হাতটা টেনে নিল নিজের কাছে। তার উপর গাল থেকে কাত হয়ে মাথা এলালো। চোখের কার্নিশ বেয়ে জল পড়ল নিলয়ের পৃষ্ঠদেশে।
আপনি কি করে এই কথা বলতে পারলেন? হ্যাঁ, ভালো কি শুধু আপনিই বাসেন, আমি ভালোবাসিনি? বলেছি বলে কি চলে যেতাম? এগুলো কেন বললেন? হ্যাঁ, কেন বললেন? বিড়বিড় করছে হিয়া এই সব বলে। তার বুকটা ফেটে যাচ্ছে। নিলয় ছাড়া সে তার জীবনে কখনোই কল্পনা করতে পারে না। নিলয়ের জ্ঞান ফিরল সন্ধ্যার পর। জ্ঞান ফেরার পর সে দেখলো হিয়া ঘুমিয়ে আছে তার বাঁ হাত টেনে ঢুলে বসে। ধীরে ধীরে উঠে বসলো সে। ঘুমন্ত হিয়ার থেকে হাতটা ছাড়িয়ে ডান হাতের ক্যানোলা নিজে নিজেই খুলে ফেলল। নড়াচড়ায় হিয়ার ঘুম ছুটে গেল। ঘুম বললে ভুল হবে, চোখ লেগেছিল শুধু, তাও এই মাত্রই। হিয়া দেখলো নিলয় নিজেই হাতের কানলা খুলে বেড থেকে নামার প্রস্তুতি নিচ্ছে। তার দিকে মোটেও তাকাচ্ছে না, তাকে নজরান্দাজ করছে। তীর তীর করে হিয়ার থুতনি কাঁপা শুরু করলো। চোখ টলটলে দিঘির ন্যায় হয়ে গেল। নাক টেনে বসা থেকে উঠে ঘুরে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো অপর পাশে। তবে নিলয় তাকালো না, সে আরেক পাশ দিয়ে বেড থেকে নেমে গেল। হিয়া আবারও এক পাশে আসলো নিলয়ের সামনে। নিলয় ব্যস্ত, মোবাইল খুঁজে পকেটে পড়ল। হিয়ার দিকে ফিরে তাকালো না। হিয়া হাত টেনে পা উঁচু করে নিলয় মুখশ্রী দু হাতের আঁচলায় নিল। কাপা কাপা কণ্ঠে শুধালো, তাকাচ্ছেন না কেন আমার দিকে? বলতে বলতে তার চোখ গড়িয়ে জল পড়া শুরু হলো। নিলয় হিয়ার হাত ছাড়ল, ওকে অগ্রাহ্য করে চলে যেতে উদ্ধত হলো। এবার হিয়া আরেকটু কাছে গিয়ে নিলয়ের বুকে আছড়ে পড়ল, শব্দ করে কান্না শুরু করলো। এমন কেন করছেন আপনি? হ্যাঁ, একটু না হয় চেঁচামেচি করেছি, তাই এত সব ভারী ভারী কঠিন কথা বলতে হবে আমায়? আপনি যখন আমার সাথে চেঁচামেচি করেন, আমি বলি এগুলো কখনো আপনাকে? নিলয় গম্ভীর মুখে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। এদিকে হিয়া নিলয়কে প্রতিক্রিয়াহীন দেখে কান্নার বেগ বাড়ালো। দুই হাতে নিলয় পিঠ খামচে ধরল। এবার নিলয় রাগত স্বরে বলল, ছাড়, বিরক্ত লাগছে তোর সব কান্না। আমার কান্না তো এখন বিরক্ত লাগবেই। 2 দিন পর আমাকেও বিরক্ত লাগবে। যে কথার জন্য আজ এমন করছেন, একদিন দেখবেন নিজেই আমায় ছেড়ে। কথাটা শেষ করতে পারল না হিয়া। তুই শোধরাবার না তোকে। ক্ষিপ্ত গতিতে নিলয়কে এগিয়ে আসতে দেখে সে পিছানো শুরু করলো। সে ভয় পেল, তবে ভয় পেয়েও ট্রিক্স খাটালো। এই দেখেন, দেখেন আপনার বাচ্চা ভয় পাচ্ছে আপনাকে। বলছে পাপা কেন এমন করছে? নিলয়ের চলন্ত পা জোড়া থেমে গেল। চিত্ত জুড়ে কেমন যেন এক অনুভূতি বয়ে গেল। প্রগাঢ় গাঢ় চোখে তাকালো হিয়ার উদরে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তারপর আস্তে আস্তে চোখ খুললো, হিয়ার চোখে চোখ রাখলো। নিলয়কে এভাবে তাকাতে দেখে হিয়ার কান্নাটা আবারও ঠেলে বেরিয়ে আসতে চাইলো। তার কথায় লোকটা কত কষ্ট পেয়েছে। ঠোঁট ভেঙে কান্না করা ভাঙা কণ্ঠে আওড়ালো, সরি, আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবো না। সরি, আর কখনো ছেড়ে দিতেও বলবো না, বিশ্বাস করুন। আপনাকে ছাড়া আমি নিজেই বাঁচবো না। এতগুলো সরি, আমার পক্ষে আপনাকে ছেড়ে যাওয়া পসিবল না। আমি আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। দু চোখ দিয়ে বেয়ে পড়া বাড়িধারের সাথে হিয়ার এই প্রাণ জোড়ালো স্বীকারোক্তি। আর কি প্রয়োজন নিলয়ের? কাল বিলম্ব করল না নিলয়। কদম বাড়িয়ে হিয়ার ছোট আঁচলটা দু হাতের আঁচলায় ভরে হিয়ার কান্নার তোপে কাঁপতে থাকা ঠোঁট দুটো দখল করে নিল। এক একটা ছোঁয়ায় কি অগাধ ব্যাকুলতা ছিল উপলব্ধি করলো হিয়া। এই উপলব্ধিতেই তার হৃদয়ে আবারও খণ্ডিত দ্বিখণ্ডিত হলো। নিজের সমস্ত তার দিয়ে নিলয়কে আঁকড়ে ধরল সম্পূর্ণভাবে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা সকলে লজ্জায় হাঁসফাঁস শুরু করে দিল। তারা এসেছিল হিয়া কী করছে আর নিলয়ের জ্ঞান ফিরেছে কিনা তা দেখতে। শিরিন হক, সুমিতা বেগম লজ্জায় একে অপরের দিকে তাকাতেই পারছে না। ছেলে মেয়েগুলোর প্রাইভেসি থাকতেই পারে, স্বামী স্ত্রী তারা। তাদেরই ভুল হয়েছে নক না করে দরজা খোলা। তারা তড়িঘড়ি করে আবারও দরজা ভেজিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। তাদের এভাবে যেতে দেখে অপর পাশ থেকে এগিয়ে আসা আসিফ আর তাজরিন ভ্রু কুঁচকাল। এভাবে দ্রুত হেঁটে কোথায় যাচ্ছে ওনারা? ভাবলো নিলয়ের হয়তো জ্ঞান ফিরেছে, সেই খবরই হয়তো আঙ্কালকে দিতে যাচ্ছে। তারাও খুশিতে বিগলিত হয়ে নক না করে দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। ভিতরে যেতেই তাদের দুজনেরই চোখ ছানা বড়া। একে অপরের দিকে তাকালো আহাম্মক মার্কা লোক নিয়ে। তারপর সমস্বরেই কেশে উঠল দুজনে। কাশি শব্দ পেয়ে হিয়াকে ছেড়ে দিল নিলয়। দুজনেই তাকালো কেবিনের দরজার দিকে। আসিফ আর তাজরিনকে এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় হিয়া বেডে থাকা পাতলা চাদরটা দিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলল। চুম্বনরত অবস্থায় কখন বেডে এসেছে সেদিকেও খেয়াল ছিল না দুজনার। ভাগ্যিস এর বেশি কিছু হয়নি। কমন সেন্স নেই তোদের? গুলে খেয়ে ফেলেছিস? এইভাবে দরজায় নক না করে কেউ আসে? বেড থেকে উঠতে উঠতে বিরক্ত ভঙ্গিতে বলল নিলয়। এটা কি তোর বেডরুম নাকি যে নক করে আসতে হবে? শালা, আগামীকাল না বইয়ের জন্য মরতে মরতে বাঁচলি, এখন আবার আদর সোহাগ উতলে পড়ছে একদম। ব্যঙ্গ করে বলল আসিফ। মর্ডার হলে বউর জন্য মরতে বসেছিলাম,
আদর সোহাগ ও বউ কি করছিলাম। তোর কি সমস্যা? আমাদের বিষয়ে তুই কি বলার? চোখ রাঙিয়ে বলল নিলয়। চাদর সরিয়ে একটু উকি দিয়ে দেখলো হিয়া নিলয়কে। মনটা আনন্দে ভরে গেল। তাকে কি সুন্দর বউ বউ করছে। উফ, এত খুশি হিয়া কোথায় রাখবে। শালা নেমো খারাম, সারা জীবন এরমই থেকে গেলি, উপকারের কোনো প্রতিদান দিলি না। আসিফ থাম তো, ছেলেটাকে একটু চেক আপ করা, এগুলো বাদ দিয়ে। পাশে থাকা তাজরিন বলে উঠল হাসতে হাসতে। তুই কি পাগল? ওকে আর কি চেক আপ করাবো? দেখলি না কি এনার্জেটিক। আমরা না এলে এতক্ষণে ফরজ গোসলের কাজ সেরে ফেলতো। হিয়ার কথা ভুলে বসেছে আসিফ। তা না হলে এই কথা কখনোই বলতো না বেচারা। হেসে গড়াগড়ি খাবার অবস্থা তাজরিনের। আর এদিকে চাদরের নিচে থাকা হিয়ার দম আটকে আসার মতো অবস্থা লজ্জায়। নিলয় এক পলক তাকালো হিয়ার দিকে, যে লজ্জায় আরও কুঞ্চিত হয়ে আছে চাদরের নিচে। আসিফের দিকে তাকালো এবার। আমার আবার এত অল্প সময় হয় না রে। তো নিশ্চয়ই প্রবলেম আছে। তা নাহলে এত কম সময়ে কাজ সেরে ফেলার কথা মাথায় আসবে কেন? তোর বিয়ে ক্যান্সেল। আস, তোকে আগে কলিকাতা হারপাল এনে দেই। ডাক্তার দেখিয়ে সুস্থ হওয়া আগে। আসিফকে টেনে রুম থেকে বের করে সাথে নিয়ে গেল নিলয়। এদিকে আসিফ যেন আশ্চর্য সপ্তম আকাশে। তার সমস্যা কে বলল? আর কথা কথায় বিয়ে টানার মানে কি? হিয়া শব্দ করে উঠে বসে গায়ের চাদর ফেলে দিল। তার গাল দুটো লাল টমেটো হয়ে গিয়েছে ইতিমধ্যে। ছি, কী সব নির্লজ্জ কথাবার্তা। হিয়ার অবস্থা দেখে তাজরিনের হাসির বেগ যেন আরও বাড়ল। নির্লজ্জ না হলে কি আমার বন্ধুর বাচ্চা পেটে নিয়ে ঘুরো হিয়া? ম্যাম আপনিও? হিয়া বেচারির এবার পুরোই শরীরেই লজ্জার আবরণ ছেয়ে গেল। এরা এক একটা বারুদ যেন। হিয়াকে নিয়ে বাড়ি ফিরেছে সকলে আজ। আরও 4 দিন হসপিটালে থাকতে হয়েছিল তাদের। হিয়াকে বারবার করে অনেক সাবধান রাখতে বলা হয়েছে। নিলয় রেখেছেও। এই যে গাড়ি থেকে পাঁজা গলা করে সকলের সামনে দিয়ে রুমে নিয়ে গেল, এটা কি খেয়াল রাখা না? কিন্তু বেচারি হিয়া তো লজ্জায় জলে ডুবে মরার অবস্থার মতো। এরকম খেয়াল রাখা সে চায় না। তা না হলে সে কারো সামনেতেই যেতে পারবে না। সন্ধ্যা নেমেছে চারিধারে। বাসায় আনার পর হিয়াকে আর রুম থেকে বের হতে দেয়নি কেউ। একজনের পর একজন থাকছেই সাথে, আর এটা ওটা খাবার তো আছেই। হিয়ার মনে হলো এরকম খাবার দাবার চলতে থাকলে তার ওজন 100-তে পৌঁছাতে সময় লাগবে না বেশি। পেট ফুটেই ড্রাম হয়ে রয়েছে বেচারির। বসা থেকে উঠে দাঁড়ালো হিয়া। আর কত এভাবে শুয়ে বসে থাকা যায়? একটু ঘরময় পায়চারি করলো। সে এখন আছে নিলয়ের রুমে। নিলয় রুমে রেখে বাইরে বের হয়ে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে যদি বাসায় এসে তাকে এই রুমে না দেখে তাহলে তার খবর করে ছাড়বে। বাবা, এরকম হুমকি ধামকির পরও তার কোনো সাধ্য আছে রুম থেকে চলে যাওয়ার? সে হাঁটতে হাঁটতে আবারও সেদিনের বুক শেলফের সামনেটায় গেল। কত সব ইংলিশ বই নাক মুখ কুচকালো হিয়া। হাতের নাগাল পাওয়া পর্যন্ত কয়েকটা বই হাতে নিয়ে আবারও রেখে দিল। পিছু ঘুরে চলে আসতে নিল, তবে একটা বাদামি কালারের ডায়েরিতে নজর আটকালো। আরে বাস, উনি আবার ডায়েরিও লিখতেন নাকি? বাবা, ওনার সাথে তো এইসব যায় না। খুব অগ্রাহ্য নিয়ে এসে ডায়েরিটা হাতে নিল। প্রথম একটু উল্টালো পাল্টালো, তারপর মলাট খুলে ভেতরে ঢুকলো। ওমা, সব খালি, শুধু সাদা পৃষ্ঠায় ভরা। তার আগেই বোঝা উচিত ছিল এই লোক ডায়েরি কখনোই যায় না। সম্ভব এটা আদৌ? সে ডায়েরিটা যথাস্থানে রেখে দেওয়ার জন্য এগিয়ে গেল আবারও শেলফের দিকে। কিন্তু শেলফের খালি জায়গায় চোখ পড়তে কপালে ভাঁজ পড়ল হিয়ার। সুইচ কিসের এটা? কোথাকার লাইন এটা? কৌতূহল বশতই সে ডায়েরিটা হাতে রেখেই সুইচে টিপ দিল। সাথে সাথেই বুক শেলফটা অর্ধভাগ হয়ে দরজার মতো খুলে গেল। হঠাৎ এরকম হওয়ায় হিয়া ভয়ে 2 কদম পিছিয়ে গেল। এক হাতে মুখ চেপে ধরল, চোখ বড় বড় করে। হিডেন রুম? কেউ কি জানে এটার কথা? কখনোই তো ওনাকে এটার কথা বলতে শুনিনি। এটার মধ্যে কি করে উনি? কিসের রুম এটা? ভয়ে পাচ্ছে হিয়া। কিসের রুম এটা? তার মস্তিষ্ক এলোমেলো। তবে ভিতরে প্রবল আগ্রহবোধ। কি আছে এই রুমে তা দেখার। সে প্রবল আগ্রহ আর একবুক ভয় নিয়েই সেদিকে পা রাখল। ভিতরে অন্ধকার, শুধু হালকা টিমটিমে আলো চলছে। চারিদিকে বোঝা যাচ্ছে না ভালো করে। হাতে থাকা ডায়েরিটা শক্ত করে বুকে চেপে ধরল হিয়া। পাগুলো যেন চলাতেই পারছে না। সুইচ কোথায় লাইট জ্বালানোর? সুইচ খুঁজছে হিয়া। আবছা আলোয় পেয়েও গেল। সাথে সাথে গিয়ে সুইচ অন করে দিল। সুইচ অন করতেই
একই সাথে কয়েকটা লাইট জ্বলে উঠল। এত আলোর ঝলকানিতে চোখ বন্ধ করলো হিয়া, তারপর আবারও আস্তে আস্তে খুলল। চারিদিকে চোখ ভুলিয়ে তার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার উপক্রম। রুমটা বেশ বড়ও না আবার ছোটও না, মাঝারি আকৃতির এই রুমে কয়েকটা কম্পিউটার সাজানো, সিরিয়াল। কাছে গিয়ে দেখলো সেই যে রুমে থাকতে সেই রুম সহ অন্যান্য কয়েক জায়গার দৃশ্য কম্পিউটার স্ক্রিনে ভাসছে। সে খেয়াল করলো তার রুমেরই 4 জায়গার দৃশ্য ভাসা কম্পিউটারে। ভ্রু কুচকালো হিয়া, কোথায় লাগালো এই ক্যামেরাগুলো? কই আগে তো সে দেখলো না। পরক্ষণেই চোখ বড় হয়ে গেল বিস্ময়। সে রুমে কত জামা পাল্টেছে! আল্লাহ, এই লোকটা! ছি! কম্পিউটারের সামনে থেকে সরে আসলো হিয়া। একপাশের দেয়ালের দিকে নজর গেল। অনেকগুলো ছবি আটকানো দেয়ালে। সে সামনে গেল, তার অনেক অনেক ছবি, স্কুল, কলেজ, মার্কেট, নানান জায়গার। হিয়া বাকরুদ্ধ হয়ে গেল। ভালো করে চোখ বুলিয়ে দেখলো বেশ ছোটোবেলারও ছবি আছে। তার সমস্ত কায়া কেমন যেন নড়ে চড়ে উঠল। এই লোকটা সবসময় তাকে নজরে নজরে রেখেছে। আর সে কী ভাবতো? স্তব্ধ বাকরুদ্ধ হয়ে হিয়া পাশে তাকালো। তার স্বল্প পরিচিত কিছু আদল তার জীবনের, যারা খুবই বিরক্তিকর ছিল আর প্যারাময়। হিয়ার এবার মাথা কাজ করা বন্ধ করে দিল। এদের প্রত্যেককে হিয়া অল্প হলেও চিনে, তাদের বর্তমান অবস্থা সম্পর্কেও অবগত। এর কারণ কি তাকে ডিস্টার্ব করা? এর মধ্যে কার হাত ছিল? তার নিলয় ভাইয়ের? আর কোনো দিক তাকানোর সাহসই পেল না হিয়া। কাঁপা কাঁপা পায়ে রুম থেকে বেরিয়ে গেল, গিয়ে সোফায় ঠাঁই বসে রইল, নড়লও না, চড়লও না। নিলয় হসপিটাল থেকে আসলো রাত 8টায়। সে আসতেই শিরিন হক জানালো হিয়াকে কিছু খাওয়ানো যাচ্ছে না, কেমন যেন থম মেরে বসে আছে, কারোর সাথে কথাও বলছে না। শিরিন হকের কথা শুনে নিলয় দেরি করলো না, দ্রুত কদমে উপরে চলে আসলো রুমে। নিলয়ের অসুস্থতার পর শিরিন হক অনেক ভেঙে গিয়েছিলেন। সে নিজে অসুস্থ হয়ে গিয়েছিলেন এক প্রকার। তার উপর নিলয় যখন জ্ঞান ফিরল, নিলয় তখন রেগে কথা বলেনি ওনার সাথে। শিরিন হক সে কি কান্না ছেলেকে জড়িয়ে ধরে! নিলয় আর রাগ করে থাকতে পারেনি। অবশ্য মা বাবা তো মা বাবাই, তাদের সাথে কি কখনো রেগে থাকা যায়? মাঝে মধ্যে রাগ হয়, অভিমান হয়, অভিযোগ জমে মনের অন্তঃস্থলে, আবার একসময় তা কোনো না কোনোভাবে ফিকে হয়ে যায়। এই যেমন সেদিনে শিরিন হকের কান্না নিলয়ের মনের রাগ, অভিমান, অভিযোগকে কেমন ফিকে করে দিয়েছে। নিলয়ের রুমে এসে দেখলো হিয়া সেরকমভাবেই বসে আছে যেমনটা শিরিন হক বলেছিল তাকে। সে এগিয়ে গিয়ে হিয়ার পাশে বসলো। হিয়ার সামনে থাকা ডায়েরিতে সে খেয়াল করলো না, সে সমস্ত ধ্যান হিয়াতেই। এভাবে বসে আছিস কেন? খাবার নাকি খাসনি? কটা বাজে দেখেছিস? হিয়া নিরুত্তর, শুধু শান্ত চোখে তাকালো নিলয়ের দিকে। হিয়ার এরকম চাহনি দেখে নিলয়ের কপালে ভাঁজ পড়ল। সে আবারও ভ্রু উঁচিয়ে এই একই কথা জিজ্ঞেস করলো। তবুও হিয়া কোনো জবাব দিল না। সে শুধু তার সামনে টি টেবিলে থাকা ডায়েরিটা হাতে নিয়ে নিলয়ের সামনে ধরল। এই ডায়েরিটা ফাঁকা, কিন্তু এর পেছনে অনেক অজানা কথা। তবে আজ আর অজানা না। চতুর মস্তিষ্কের নিলয়ের হিয়ার কথার মানে ধরতে সেকেন্ডও বোধ হয় ব্যয় করতে হলো না। বড় করে দম ফেলল নিলয়। হিয়ার দিকে তাকিয়ে ভাবলেশীনভাবেই বলল, অজানা থাকাটাই বোধহয় ভালো ছিল। এসব নিয়ে একদম ভাববি না, খবরদার। আমার বেবির সেকেন্ড টাইম কোনো প্রবলেম হোক আমি চাই না। সে বসা থেকে উঠল, উঠে হিয়ার দিকে না তাকিয়ে বলল, বস, ফ্রেশ হয়ে আসছি আমি, একসাথেই খাবার খাবো। নিস্তব্ধ ধরনী, নিশুতি রাত, ব্যস্ত শহর তিমিরে ঢাকা। কোনো কোলাহল নেই, সম্পূর্ণ নীরব নির্জন। আকাশে জলজল করা চাঁদ, তার মধ্যে থাকা কালো বটাকারের কালো ছায়াটাও স্পষ্ট দৃশ্যমান। চাঁদেরও তো কলঙ্ক আছে, তাহলে মানুষ নির্ভেজাল হয় কি করে? আপনি সবসময় আমায় নজরে রাখতেন, তাই না? নিলয় নিরুত্তর। সে হিয়ার উদরে নিজের অস্তিত্বকে ছুঁয়ে দিতে ব্যস্ত। তবে নিলয়ের এই নিশ্চুপতায় হিয়ার ভিতরের অস্থিরতা যেন আরও বাড়ালো। মেম্বারের সেই সেই ছেলেটা, তারপর কলেজের যে সিনিয়র ভাইটা, ওদের সবাইকে আপনি এই অবস্থা করেছেন, তাই না? এবারও নিলয় নিরুত্তর। হিয়া নিজের অস্থিরতায় ঠিক থাকতে পারছে না, আর এদিকে নিলয় নিরুত্তরতা তার বিষাক্ত লাগলো। হাত চেপে ধরল নিলয়, যা এতক্ষণ ধরে হিয়ার উদর ছুঁয়ে দেওয়ায় ব্যস্ত ছিল। হাত চেপে আবারও শুধালো, জবাব দিচ্ছেন না কেন? কেন এত সব কিছু? কেনই তখন দৌড়েছিলেন, আর কেনই বা এত সব করেছেন? জবাব চাই আমার। তোর মনে হচ্ছে না তোর সাহসটা ইদানিং বেড়ে যাচ্ছে? আমার কাছে জবাব চাইছিস? আমার কাছে? সিরিয়াসলি? জবাব চাইলাম কই? আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর দিন, বাস শেষ। তাহলেই তো লেটা চুকে যাচ্ছে। কি ব্যাপার, কথার টোন চেঞ্জ? বাবা, বেবি দুনিয়াতে না আসতেই খবরদারি?
কান খুলে শোনো রাখ, তুই যদি আমার 10 বছর মাও হোস, তোকে আমি কখনো জবাবদিহি করবো না, নেভার এভার। বরং বাড়াবাড়ি করলে থাপ্পড় টাপ্পড় খেয়ে ফেলতে পারিস তখন। এবার বল, আর কি প্রশ্ন আছে তোর? হিয়া শ্বাস ফেললো বড় করে। এই লোকের সাথে সে ইহু জন্মেও পেরে উঠবে না, আর একবার বুঝে গেল। সে নিলয়ের কোল ছেড়ে উঠে যেতে চাইল। তারা বসে আছে নিলয় রুমের বারান্দায় টাঙানো দোলনাতে, কিন্তু নিলয় উঠতে দিলই না, চেপে বসেই রাখলো কোলে। হিয়া এবার আর নিজেকে সংবরণ করতে পারল না। ছাড়ুন ছাড়ুন বলছি, রুমে যাব আমি, ঘুম পাচ্ছে আমার। এদিকেই ঘুমো, আমি আছি তো। হিয়ার মাথাটা বুকে চেপে ধরলো নিলয়। মাথায় হাত বোলানো শুরু করলো আস্তে আস্তে। হিয়ার ঘুম পেয়ে যাচ্ছে সত্যি সত্যি, কিন্তু সে আবারও মাথা উঁচিয়ে নিলয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আসিফ ভাইয়া বলো কি সব ডিসঅর্ডারের কথা? এগুলো চিকিৎসার জন্য নাকি আমেরিকায় ছিলেন আপনি? হসপিটালে আসিফের কাছ থেকে শুনেছে হিয়া সব। তার এত খারাপ লেগেছিল তখন। নিলয়ের জ্ঞান ফিরলে জিজ্ঞেস করবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু আর সুযোগই পায়নি সে। কি হলো বলছেন না কেন? আপনার আবার যেতে হবে সেই ডক্টরের কাছে, তাই না? এই আসিফের বাচ্চাটাকে আমি কেটে টুকরো টুকরো করবো। দাঁতে দাঁত চেপে বলল নিলয়। কি সব বলছেন? উনি কি করেছে? রোগ হলে চিকিৎসা করাবেন না? কবে যাবেন আপনি আবার? চুপ, তোকে বলেছি একবার আমি অসুস্থ? আমি কোথাও যাবো চিকিৎসা করাতে? বল, বলেছে? হিয়াকে কোল থেকে ঠেলে সরিয়ে উঠে রুমে আসলো নিলয়। এদিকে হিয়া আবার আজব তো, রোগ হলে চিকিৎসা করাবে না? লোক তো রোগী। সেও পিছু পিছু রুমে গেল। গিয়ে দেখলো নিলয় শুয়ে পড়েছে বিছানায় শটান হয়ে। রুমের লাইট আগে থেকে বন্ধ করা ছিল, তাই হিয়াও গিয়ে শুয়ে পড়লো নিলয়ের পাশে। আশ্চর্য মানুষ, রেগে কেন গেলেন? রোগ বালাই তো মানুষেরই হয়, তাই না? চিকিৎসাও তো এই জন্যই বলেন। আর একটা কথা বলবি, রুম থেকে বের করে দেব, বলে দিলাম। দেখেছিস মাম্মা, দেখেছিস তোর পাপা তোকে ভালোই বাসে না, তাই তো রুম থেকে বের করে দিবে বলেছে। নিলয় শোয়া থেকে লাফ দিয়ে উঠল। কি বিচ্ছু ভাবা যায়! 2 দিন হবে না মা হবে জেনেছে, এখনই বাচ্চাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কথায় কথায় আমার বেবিটাকে আনিস কেন? হ্যাঁ, তুই সত্যি মায়ের পেয়েছে রে হিয়া। আপনিও তো কথায় কথায় আসিফ ভাইয়ের বিয়েকে টানেন। আপনাকে কেউ তখন মারতে যায় বলেন? আর এটা আমারও বেবি, বুঝেছেন? নিলয়ের দেখা দেখি হিয়াও উঠে বসেছে। আসিফ তাকে বলেছে উনি কখনোই ডাক্তার দেখাতে চায় না এইসব নিয়ে। এখন যদি সে রাজি করাতে পারে তাহলে ও আর পূর্বের ডক্টর এমিলিও ফার্গুসনের সাথে কথা বলে আবার ওনাকে চিকিৎসার আওতায় নিয়ে যাবে। হিয়াও চায় নিলয় সুস্থ স্বাভাবিকভাবে বাঁচুক সকলের সাথে, মিশুক সকলের সাথে, নিজেকে প্রকাশ করুক। কিন্তু চাইলেই কি আর হয়? কেউ কি আর জানে এই লোক তাকে দিনে 1000 বার ধমকে এক জায়গায় বসিয়ে রাখে? এনাকে কথা শোনানো কার সাধ্যে? হিয়া জানে এটা সম্ভব না, তবু সে এই অসম্ভবকে সম্ভবের প্রচেষ্টায় নামলো আধঘাট বেঁধে। আজ আগ বাড়িয়ে নিলয়ের কোলে গিয়ে বসলো 2 পা পেঁচিয়ে। তারপর নিজেই এইটা মিষ্টি চুমু খেলো নিলয়ের ঠোঁটে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর নিলয়ের কাঁধে মাথা ফেলে ঘাড়ে মুখে গুজল। নিলয় ভ্রু কুচকালো হিয়ার এমন আদরে গত ভাব দেখে। কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? মনে মনে জিভে কামড় দিল হিয়া। বেশি ভাব দেখাতে গেলে আবার ধরা পড়ে যাবে। নিজেকে স্বাভাবিক রেখেই বলল, শুনুন না, অসুস্থতা তো কাউকে বলে কয়ে আসে না বলেন। আপনার জায়গায় তো আমারও এরকম একটা রোগ থাকতে পারতো, ঠিক না? তখন কি আপনি চাইতেন না আমি চিকিৎসা নিয়ে ভালো হই, সুস্থ থাকি? একটু থেমে আবারও বলল, একটু দেখিয়ে আসেন না ডক্টর প্লিজ। আকুতি ভরা কণ্ঠে বলল হিয়া। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকালো, কিন্তু নিলয়ের কোনো প্রতিক্রিয়ায় বুঝতে পারল না। নিলয় হিয়াকে কোলে থেকে বিছানায় শোয়ালো। হিয়ার উদরের ওপর জামার কয়েকাংশ সরিয়ে অনেকগুলো চুমু খেলো। আমার বাবা, আমার মা, এরকম কয়েকবার আওড়ালো চুমু খাওয়ার তালে তালে। হিয়া মনে করলো নিলয় বুঝি মেনেছে তার কথা। খুশিতে তার চোখ দুটো চিকচিক করে উপরে এই অন্ধকারের মধ্যেও। সে হেসে নিলয়ের মাথার চুলগুলো নাড়াচাড়া করে জিজ্ঞেস করলো, কবে যাবেন ডক্টরের কাছে? কে? আমি তোকে বলেছি একবারও, জেগে জেগে স্বপ্ন দেখে বন্ধ করে ঘুমো। বাবু কমপ্লেন করলো আমার কাছে, তুই নাকি সারাদিন আজেবাজে চিন্তা করিস। হিয়া যেন আহম্মক বনে গেল। সে আজেবাজে চিন্তা কখন করলো? তার ট্রিক্স তাকে খাটানো হচ্ছে। তবে তাকে বেশিক্ষণ আহম্মক হয়ে থাকারও সুযোগ দিল না নিলয়। শক্ত করে হিয়ার ঠোঁটে একটা চুমু খেলো, তারপর গলায় ঘাড়ে, ব্যাস আর এগুলো না। হিয়াকে টেনে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। 3 বছর পর। কেমন আছো ছোট্ট পাখি আমার? ওলে বাবা লে, ও জায়মাপু আর ঋত্বিকাকে
দিয়ে দাও না আমায় প্লিজ। মাশাআল্লাহ, পিচিটাকে এত কিউট কেন লাগে? হ্যাঁ, আমি কিন্তু আগেই বলে রাখছি, এই মেয়েকে আমি আমার ছেলের জন্য নিয়ে আসবো। না বোন হিয়া, তোমার স্বামীই যে পাগল, ছেলে না আবার এক কাঠি উপরে চলে যায়। আমি আমার মেয়েকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না ভাই। তোমার প্রস্তাব রিজেক্টেড। ফোনের ওপাশ থেকে আসিফ বলে উঠল। জাইমা চেতে গেল নীলয়কে পাগল বলায়। তার ভাইয়াকে পাগল বলবে কেন? কোন সাহসে? মোবাইলের সামনে বসে স্বামী স্ত্রীর ঝগড়া দেখছে হিয়া। আরেক পাশে তাদের 6 মাসের মেয়ে আরিত্রিকা। তারা বর্তমানে আছে আমেরিকায়। মূলত এসেছে আরও বছরখানেক আগেই নিলয়ের চিকিৎসার উছিলায়। অনেক কষ্টে ভুলে কই রাজি করিয়েছিল সকলে মিলে নিলয়কে ডাক্তার দেখানোর জন্য। তবে নিলয় শর্ত দিয়েছিল, বাবু হলেই সকলে একসঙ্গে এখানে আসবে, সে একা কিছুতেই ডাক্তার দেখাতে আসবে না। রাজি না হওয়া মানুষ রাজি হয়েছে, এই তো অনেক। সেখানে আবার শর্ত না মানার কি আছে? আস্তে আস্তেই সব কিছু গুছিয়ে গেছে, তবেই বছরখানিক আগে এসেছে এখানে তারা। কল কেটে দিল হিয়া। এদের ঝগড়া দেখে লাভ নেই। তারা আছে, সন্ধ্যা একটা কফি শপে যেতে হবে তার। বাংলাদেশ থেকে তার 2 জন ফ্রেন্ড আসবে, তারাই মূলত দেখা করবে 3 জন একসাথে। 2 ঘন্টার একটি ওটি শেষ করে ক্লান্ত হয়ে কেবিনে ঢুকলো নিলয়। শরীরটা এলিয়ে দিল ইজি চেয়ারে। মিনিট 10 কীভাবেই রয়ে গেল। ফোনে কল আসার দরুন সোজা হয়ে বসলো সে। স্ক্রিনে প্রণয়নী নামটা ভাসছে। রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে ভেসে আসলো নাহিয়ানের কণ্ঠ। বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো বাসায়। আটকে আটকে পাপাকে বাসায় আসতে বলছে 2 বছরের ছোট নাহিয়ান। পাপা এক্ষুনি চলে আসবো বেটা, একটু ওয়েট কর। পাপার জান পাপাকে মিস করছে। ইয়েস বাবা। অডিও কল কেটে ভিডিও কল দিল নিলয়। নাহিয়ানে রিসিভ করলো। পাপাকে দেখে হেসে কুটি কুটি হচ্ছে নাহিয়ান। ছেলেটা পুরো বাবার কার্বন কপি। হিয়ার মাঝে মাঝে খুব আফসোস করে, তার একটু কিছু পেতে পারলো না। তোমার মাম্মাম কোথায় বেটা? জিভে কামড় দিল হিয়া। বলে না দেয় যে সে বের হচ্ছে। সে দৌড়ে এসে নাহিয়ানকে আটকানোর আগেই ক্যামেরা ঘুরিয়ে নাহিয়ান বাইরে বের হওয়ার জন্য তৈরি হওয়া হিয়াকে দেখিয়ে দিল। মাম্মাম, মাম্মাম, পাপা ডাকে। হিয়া চোখ পাকিয়ে ছেলেকে শাসালো। তাকে কেশ খাইয়েই দিল বেয়াদবটা। হয়েছ বাবার মতো, তাকে একটু শান্তি দেয় না এরা বাপ বেটা মিলে। কোথায় যাও যে আমাকে না বলে? শুনি। ছেলে থেকে মোবাইল হাতে নিল হিয়া। স্ক্রিনে নিলয়ের জহুরি চাহনির সামনে বোকা বোকা হাসল। নাহিয়ান ততক্ষণে মোবাইল মায়ের হাত দিয়ে দিয়ে দাদা ভাই রুমে দৌড়। কোথায় যাব আপনাকে না বলে? এই মাত্রই তো আপনাকে বললাম। এর আগেই ছেলেটা বলে দিয়েছে। ঘাস খাওয়া ঘোড়া পেয়েছিস আমায়? এরকম করে আর কত জায়গায় গিয়েছিস শুনি? বিশ্বাস করুন, কোথাও যাইনি। আর গেলে আপনার বিচ্ছু ছেলেটা বলতো না আপনার অজানা থাকতেন আপনি? খবরদার, আমার ছেলেকে কিছু বলেছিস তো? ফোনের স্ক্রিনেই চোখ রাঙালো নিলয়। আচ্ছা, কিছু বলবো না। আমার 2 জন ফ্রেন্ড এসেছে, এই যে সামনে কফি শপে দেখা করব আমরা। যাই প্লিজ। মেল or ফিমেল? দুটোই। Then permission is not granted. কেন? You know the answer, babe. If you are planning to disobey me, then get ready for punishment. And also your friends will be dead by then. এই রানা প্লিজ, আমি কোথাও যাচ্ছি না, একদম যাব না কোথাও। এখনই নিষেধ করে দিচ্ছি আমি ওদের। Good. My baby girl. Tonight, prepare yourself for handling me. I'm gonna have you tonight, sweetheart. এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।